বৃহস্পতিবার শিলচর কাছাড় ক্লাবের কনফারেন্স হলে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের সংকল্পপত্র প্রকাশ করলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। এদিন তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে মাঠে অনেক দল আছে, এর মধ্যে তৃণমূল কংগ্রেসও রয়েছে। অসমে 22টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস, এর মধ্যে বরাক উপত্যকার 5টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছে। তিনি জানান, এদিন গুয়াহাটিতে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের সংকল্পপত্র প্রকাশ করা হয়। মাঠে অনেক দলই আছে, ন্যাশনাল পার্টি আছে, অনেক রিজনাল পার্টি আছে, এবং মাঠে আছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের 22 জন ক্যান্ডিডেট। আমরা ধেমাজির থেকে শুরু করে মাকুম থেকে ডিব্রুগড় থেকে হাজো সোয়ালকুচি, মন্ডিয়া, জলেশ্বর, নানা রকমের কনস্টিটুয়েন্সি ফ্রম আপার আসাম, লোয়ার আসাম, বোডোল্যান্ড এবং বরাকে আমরা প্রার্থী দিয়েছি। টোটাল 22। আমাদের গণতান্ত্রিক দেশে একটা দলের উচিত যে ভোট ভিক্ষা করার আগে ভোটারদের প্রকাশ্যভাবে জানানো যে আমাদের প্রতিজ্ঞাগুলো কি, আমাদের সংকল্পগুলো কি। আমাদের ম্যানিফেস্টোতে সমস্ত আসামের জন্য কিছু প্রতিশ্রুতি আছে, এছাড়া আলাদাভাবে বরাক উপত্যকার জন্য আমাদের কিছু প্রতিশ্রুতি আছে। সুস্মিতা দেব বলেন, এনআরসি করতে 8,000 কোটি টাকা খরচ হয়েছে। বিজেপি এখন বলছে নতুন করে এনআরসি করতে হবে, কিন্তু এটা অসমে তৃণমূল কংগ্রেস কখনো মেনে নেবে না। তিনি এদিন বলেন, এনআরসি সংশোধন করা হোক। এনআরসি 6 বছর এনআরসি হলো, এখন বিজেপি বলছে যে নতুন করে এনআরসি হবে। আমাদের অবস্থান একদম স্পষ্ট যে এনআরসিটা 6 বছর হলো আসামে, সুপ্রিম কোর্ট মনিটরড, এবং প্রায় 1600 কোটি টাকা খরচ হয়েছে। আর পাবলিকের পকেটের খরচাটা যদি আমরা তুলে ধরি, যেটা একটা ওয়েল এস্টাবলিশ এনজিও করেছিল, এই পাবলিকের খরচা আর সরকারের খরচা নিয়ে 8,000 কোটি টাকা খরচা হয়েছিল এনআরসি করতে আসামে। তো আমাদের অবস্থান এনআরসি নিয়ে যে কোনো নতুন এনআরসি আসামে হবে সেটা আমরা কোনো অবস্থাতেই এগ্রি করব না। সেই এনআরসিটাকে লাগলে সংশোধন করে 19 লক্ষ মানুষ যারা এনআরসির বাইরে আছে তাদেরকে কোর্টে নোটিশ দিয়ে কোর্টে যাওয়ার সুযোগ দেওয়া উচিত, এবং কোর্টে প্রমাণ করুক ওরা নাগরিক বা ওরা বিদেশি। সো ইন সামারি, উই আর এগেনস্ট এ নিউ এনআরসি। যে এনআরসিটা হয়ে গেছে সেটাকে সংশোধন করে জন্য সঠিকভাবে করা হোক। স্মার্ট মিটার মেনে নেওয়া যায় না। স্মার্ট মিটার নিয়ে বিশেষ করে গরিব বা লোয়ার মিডল ক্লাস যে জনতারা আছে ওদের ভিতরে একটা আবেগ আছে। কিন্তু আমরা যদি আসাম রাজ্যের পাওয়ার সাপ্লাই দেখি এবং কস্ট অফ পাওয়ার যেটাকে বলে, এপিডিসিএল কিন্তু লসে কাজ করছে, এটাও দিস ইজ অলসো আ ফ্যাক্ট। সো আমরা বলছি না যে সবাইকে আপনারা 100 ইউনিটস অফ ইলেকট্রিসিটি ফ্রি দেবেন, কিন্তু ইকোনমিক্যালি উইকার সেকশন, যেটা ডেফিনেশন আছে আপনারা জানেন, ইকোনমিক উইকার সেকশনের একটা কোটা আপনারা দেখেছেন প্রাইভেট স্কুলে আছে। সো লো ইনকাম গ্রুপ, মিডল ক্লাস এবং ইকোনমিক্যালি উইকার সেকশনকে 100 ইউনিটস অফ ফ্রি ইলেকট্রিসিটি দেওয়ার আমাদের একটা প্রতিজ্ঞা। অসমে যাদের উচ্ছেদ করা হয়েছে তারা প্রকৃত নাগরিক, সেই সকল পরিবারকে জমি প্রদান করতে হবে। বন্যা মোকাবিলা, বাঁধ নির্মাণে যাদের জমি গিয়েছে তাদের জমির পাট্টা প্রদান করা অ্যাডভান্টেজ অসমের ক্ষেত্রে অনিয়ম হচ্ছে। আপনারা দেখেছেন যে ইভিকশনটা আসামের মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় করেছেন। ইভিকশন যখনই উনি করেন, উনি একটা কথা বলেন যে আমি সুপ্রিম কোর্টের অর্ডার পালন করছি। আমি মিডিয়া গ্রুপে সুপ্রিম কোর্টের অর্ডারটা দিয়ে দেবো, কারণ এটা অনেক লম্বা, যারা পড়বার সময় পাবেন আপনারা পড়বেন। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলেছে যে ফরেস্ট কাভারের যখন কমে যায়, জঙ্গল যখন কেটে ফেলা হয়, তখন একটা রাজ্যতে একটা এনভায়রনমেন্টাল ইস্যু হয়। সো আসামের ফরেস্ট কাভারকে বাঁচাতে হবে। ফরেস্ট কাভার বাঁচাতে হলে কি প্রসিজার, 15 দিনের নোটিশ দিতে হবে, ওরা ডিসির কাছে যাবে, কাগজ দেখাবে, যদি কাগজ না দেখাতে পারে ওদের ফরেস্ট এরিয়া থেকে সরে দাঁড়াতে হবে। সুপ্রিম কোর্টের এই অর্ডারটাকে আসামের সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা হিন্দু মুসলমান আর ইনফিল্ট্রেটরের ইস্যু বানিয়ে নিয়েছে। আমাদের দাবিটা খুবই সিম্পল, যারা
এভিকশন হয়েছে ফরেস্ট থেকে, হিন্দু হোক, মুসলমান হোক, অসমিয়া হোক, মণিপুরি হোক, বাগানি হোক, যারাই হোক, যারা প্রকৃত নাগরিক, সিটিজেন্স অফ ইন্ডিয়া, যাদেরকে ইভিকশন করা হয়েছে, ওদেরকে জমির অধিকার দেওয়া হচ্ছে উচিত, ওদের রিহ্যাবিলিটেশন করা উচিত। আর যদি কোনো অনুপ্রবেশকারী তাদের মধ্যে থাকে, দেশের আইন মেনে নোটিশ দিয়ে ফরেনার্স ট্রাইব্যুনালসে ওদেরকে পাঠানো হোক। কিন্তু এনভায়রনমেন্টাল ইস্যুটাকে একটা কমিউনাল ইস্যু করে আসামের মুখ্যমন্ত্রী যেভাবে ইভিকশন করছেন, এটা আমরা মানি না। একজন নাগরিকের অধিকার থাকে জমির, রুফ ওভার দেয়ার হেড মাস্ট বি দেয়ার, এটা আমাদের প্রতিজ্ঞা। টাটা এবং স্টারের 2 শিল্প স্থাপন হয়েছে। গত 10 বছর থেকে ডাবল ইঞ্জিন সরকার আছে। এক্সপ্রেসওয়ে হয়েছে স্টার সিমেন্টের মালিককে খুশি করার জন্য হয়েছে। দেয়ার ইজ অ্যাবসলিউটলি নো প্রাইভেট ইনভেস্টমেন্ট। ওরা দুটো ইন্ডাস্ট্রি করেছে উইচ ইজ প্রাইভেট, একটা হলো টাটার সেমিকন্ডাক্টর আর এখানে হলো স্টার সিমেন্ট। আমি হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আর প্রাইম মিনিস্টার মোদীকে বলতে চাই, 10 বছর থেকে ডাবল ইঞ্জিন সরকার আছে। আপনারা এখন এক্সপ্রেস হাইওয়ে বানাচ্ছেন শিলচর থেকে গুয়াহাটি বা বারাপানি পর্যন্ত, 10 বছরে হলো না কেন? এই এক্সপ্রেসওয়েটার খুব দরকার। আমি খুব খুশি এই এক্সপ্রেসওয়েটা হচ্ছে, কিন্তু ধন্যবাদটা আমি প্রাইম মিনিস্টার মোদীকে জানাবো না, আমি স্টার সিমেন্ট গ্রুপকে জানাবো। স্টার সিমেন্ট গ্রুপ নীতিন গাডকারি আর প্রাইম মিনিস্টার পর্যন্ত গিয়ে এই এক্সপ্রেসওয়েটা স্যাংশন করিয়েছে। এটা যদি বরাক উপত্যকার মানুষের জন্য হতো, এটা 5 বছর আগে হতো। ফ্যাক্টরি হয়েছে, এক্সপ্রেসওয়ে হয়েছে। ওরা বরাকের মানুষের অসুবিধে বা সমস্যা দেখে এই এক্সপ্রেসওয়েটা বানায়নি। যারা মহাসড়ক কাজ পর্যন্ত করতে পারে না, ওরা এক্সপ্রেসটা উপহার দিয়েছে স্টার সিমেন্টের মালিককে। এটা বরাক উপত্যকার মানুষের জন্য করা হয়নি। 6 গোষ্ঠীকে এসটি দেওয়া হয়েছে, 4 গোষ্ঠীকে দিতে হবে। টি ট্রাইবস, আপনারা দেখেছেন যে এসটি স্ট্যাটাস নিয়ে মস্ত বড় একটা আন্দোলন আপার আসাম, বোডোল্যান্ড ইত্যাদিতে হয়েছে। যারা এসটি স্ট্যাটাস ওরা অলরেডি পেয়েছে, ওরা বলছে আমরা বাকিদের কেন ঢুকতে দিব। হ্যাঁ, আর যারা পায়নি ওরা বলছে আমাদেরকে অন্তর্ভুক্ত করেন। দেখেন, এসটি স্ট্যাটাস দিতে হলে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট লাগবে, সংবিধানের মধ্যে সংশোধন আনতে হবে। আজকে শুনে নিন, 28 জন লোকসভাতে এমপি আছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর লোকসভাতে আছে 13 জন। আপনারা এটা টোটাল করে দেখে নেবেন, যা সাংবিধানিক সংশোধন পার্লামেন্টে আসবে সেটার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংসদদের ভোট থাকবে, আমারও ভোট থাকবে, মহুয়া মৈত্রার ভোট থাকবে, শাইনি ঘোষের ভোট থাকবে, ডেরিক ওব্রায়েনের ভোট থাকবে। সো আপনারা ভাববেন না যে একটা রাজ্যের সরকার নিয়ে মমতা ব্যানার্জি এসটি স্ট্যাটাসের জন্য কি করবে। যার সরকার হবে আসামে, যখন এই সংশোধনটা আসবে, আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে একটা স্টেজ নেব। কিন্তু আমাদের দাবি থাকবে, এসটি স্ট্যাটাস দিতে হলে শুধু 6 জনজাতি না, যারা টি ট্রাইবস আছে আদিবাসী, ওদেরকে এসটি স্ট্যাটাস দিতে হবে, যেটা হেমন্ত সোরেনও বলছে আজকে আসামে। আর এটা পশ্চিমবঙ্গতে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের এসটি স্ট্যাটাস দিয়েছে। আমরা চাই আসামে জারি সরকার হোক, এটা জন্যে হয়। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের 13 জন সাংসদ এবং লোকসভায় 28 জন সাংসদ রয়েছেন। তাই সংসদে কিছু বিল পাশ করাতে 41 জন তৃণমূল কংগ্রেসের সাংসদের মতামত গুরুত্বপূর্ণ। এদিন তিনি আরো বলেন, বিজেপির ভিশন ডকুমেন্টে শিলচরে হাইকোর্টে বেঞ্চ স্থাপনের কোনো এজেন্ডা নেই। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বরাক উপত্যকায় স্থায়ী হাইকোর্ট বেঞ্চ স্থাপন করা হবে। দাবি, বরাক উপত্যকার অধিকার, বরাক উপত্যকার মানুষের সেন্টিমেন্ট অন্যরকম। আপনারা জানেন আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজও অসমিয়া নয়, আমরা সব ভাষাকেই সম্মান করি। ফার্স্ট হলো হাইকোর্ট বেঞ্চ। লাস্ট 15 বছর থেকে আমরা গুয়াহাটি হাইকোর্টের একটা বেঞ্চ চাইছি, যদিও এই বেঞ্চ দিতে হলে চিফ জাস্টিস অফ দ্য হাইকোর্ট দেয়। আমি যদি বলি মুখ্যমন্ত্রী দিতে পারবেন বা প্রধানমন্ত্রী দিতে পারবে, এটা বলা সঠিক হবে না। আমাদের দাবি থাকবে যে যারা এমএলএরা 126 জন এমএলএরা জিতে যাবে, আমাদের দাবি থাকবে সবাই জন্যে বরাকে একটা হাইকোর্ট বেঞ্চের দাবিটা, মানে আমাদের এমএলএরা বিধানসভার ভিতরে সিগনেচার ক্যাম্পেইন করবে হাইকোর্ট বেঞ্চ। আর আমি দেখতে চাই কে সেই ডিমান্ডে সই করে আর কে করে না।
কেন? কারণ 30% অফ দ্য লিটিগেশন যেটা গুয়াহাটি হাইকোর্টে হয়, 30% অফ দ্য লিটিগেশন কামস ফ্রম দ্য 3 ডিস্ট্রিক্টস অফ বরাক ভ্যালি। বন্যা মোকাবিলায় বরাক বোর্ড গঠন, দেশে সেন্সাস শুরু হচ্ছে এবং ডিলিমিটেশন হবে। এই প্রেক্ষাপটে বরাক উপত্যকায় 30টি বিধানসভা কেন্দ্রে 3টি লোকসভা কেন্দ্র করা হোক। ভিশন ডকুমেন্ট, বিজেপির ভিশন ডকুমেন্টে হাইকোর্ট বেঞ্চ ছিল, ওরা করতে পারেনি। আজকে 10 বছর হয়ে গেল। ওরা বলছে যেভাবে ব্রহ্মপুত্র নদীর জন্য একটা বোর্ড করা হয়েছে, যেটা ব্রহ্মপুত্রের ফ্লাড নিয়ে স্যাটেলাইট দিয়ে স্টাডি করে ফ্লাড কন্ট্রোল করে, বিজেপি কথা দিয়েছিল যে বরাক নদীর জন্য একটা বোর্ড হবে, যেটা 10 বছরে হয়নি। আমাদের দাবি এবং প্রতিজ্ঞা যে আমরা বরাক বোর্ডের জন্য লড়াই করব। 3 নম্বর, আমাদের দাবি থাকবে নতুন করে সেন্সাস হচ্ছে, আবার ডিলিমিটেশন হবে। বরাক ভ্যালিতে মিনিমাম 30টা জন্যে এমএলএ সিট হোক। আর এছাড়া আমাদের দাবি থাকবে যে 3টে লোকসভার সিট জন্যে বরাক ভ্যালিতে দেওয়া হোক। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই কাজটা করে, কিন্তু আসামে যে ডিলিমিটেশনটা রিসেন্টলি হয়েছে আমরা দেখতে পেরেছি যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিজেপির যে মতামত ছিল, বিজেপির যে স্ট্র্যাটেজিটা ছিল, সেই স্ট্র্যাটেজি মেনে ডিলিমিটেশন করেছে। এটা আমরা মানব না। ডিলিমিটেশন কমিটি জন্য হয়, সেই ডিলিমিটেশন কমিটিতে জন্য প্রত্যেক সর্বদলীয় প্রতিনিধিরা থাকে এবং আমাদের এমএলএরা যারা ডিলিমিটেশন কমিটিতে থাকবে, আমাদের বরাকের এমএলএরা, আমরা দাবি জানাবো 30টা এমএলএ সিট এবং 3টে লোকসভা সিট। ডিলিমিটেশন প্রক্রিয়ায় সর্বদলের প্রতিনিধি রাখতে হবে। 5 গ্রামে পেপার মিল এলাকায় স্পেশাল ইকোনমিক জোন করা হোক। সেই সঙ্গে শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদ স্টেশন নামকরণ করা হোক। ইতিহাসের বইয়ে ভাষা শহীদদের ওপর ইতিহাসের একটি চ্যাপ্টার রাখা হোক। পাশাপাশি কাছাড় রাজার চ্যাপ্টার রাখা হোক। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিউরো সার্জন নিযুক্ত দেওয়া এবং চিকিৎসকের নিযুক্তির পাশাপাশি অন্যান্য সুবিধা থাকা দরকার। 3 জেলায় 3টি সুপার স্পেশালিটি হসপিটাল নির্মাণ। বরাক ভ্যালি সচিবালয়ে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি পর্যায়ের অফিসার নিযুক্ত এবং বরাক ভ্যালির জন্য পৃথক বাজেট প্রদান করা হোক, দাবি তুলছেন তারা। অনেক শুনলাম যে 5 গ্রামে হবে, একটা কি ইন্ডাস্ট্রি হবে, কি ইথানয়েল না মিথানয়েল, কি ইথানয়েল। 5 গ্রামের তো ফ্যাক্টরি বন্ধ হলো, কাছাড় পেপার মিল, কোনো ইন্ডাস্ট্রি আসলো না। আমি ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে বলতে চাই যে বরাক ভ্যালির যে দাবিটা আর তৃণমূল কংগ্রেস যেটা নিয়ে লড়াই করবে আগামী দিনে হলো, আমাদের শুধু ইন্ডাস্ট্রি চাই না। আপনারা আপনাদের ভিশন ডকুমেন্ট 2016-এ লিখেছিলেন যে আসাম রাজ্যতে কয়েকটা স্পেশাল ইকোনমিক জোন হবে। আমরা চাই 5 গ্রামে স্পেশাল ইকোনমিক জোন হবে। হোয়াট ইজ এ স্পেশাল ইকোনমিক জোন? জাস্ট আমি 2টা ফ্যাক্টরি দাঁড় করিয়ে দিলাম না। স্পেশাল ইকোনমিক জোনের মধ্যে আমরা কি দেখতে পারি? আমরা দেখতে পারি there is a different industrial policy, there is a different financial policy, there is a different tax incentive, মানে একটা এন্টায়ার ডিফারেন্ট লিগাল ফ্রেমওয়ার্ক তৈরি করা হয় স্পেশাল ইকোনমিক জোনের জন্য। সো উই আর নট গোইং টু অ্যাকসেপ্ট যে গুজরাটের কেউ এসে একটা ফ্যাক্টরি করে নিল আর আমরা বাহ বাহ করলাম। উই ওয়ান্ট আ স্পেশাল ইকোনমিক জোন। ওইখানে 5 গ্রামে প্রচুর জমি আছে। সো এ স্পেশাল ইকোনমিক জোন should be declared in 5 গ্রাম। নেক্সট, শিলচর রেলওয়ে স্টেশনকে ভাষা শহীদ স্টেশনের দাবিটা আজকের থেকে না, আই থিঙ্ক বহু দশক থেকে এই দাবিটা আছে। এটা নিয়ে আমি পার্লামেন্টে বলেছি, গোবিন্দবাবু পার্লামেন্টে বলেছেন, কনাথ পুরকায়স্থ পার্লামেন্টে বলেছেন। আমার মনে হয় সর্বদলীয় এই দাবিটা কেউ পূরণ করতে পারছে না। এই দাবিটা আমি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে বলেছি যে এই দাবিটা আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা চিঠির মাধ্যমেও হলে ইলেকশনের পরে ভারত সরকারের কাছে এই দাবিটা আমরা জানাবো। আর দেখতে গেলে কোনো বাধা নেই। বাধাটা একটাই, বাধাটা হলো যে বিজেপি আর কংগ্রেস দুটো দলই ভাষা শহীদদের স্বীকৃতি দিতে চাইছে না। কেন দিতে চাইছে না? কারণ আপনারা ভালো করে বুঝেন, আমরা সব ভাষাকেই সম্মান করি, কিন্তু ফ্যাক্ট ইজ দ্যাট মুখ্যমন্ত্রী বলেছেন বাংলা ভাষা বললে বাংলাদেশি। সো বাংলা ভাষাকে স্বীকৃতি দিতে চাইছে না কংগ্রেস আর বিজেপি,
এটা তৃণমূল মানবে না, আমাদের এই দাবিটা থাকলো। ভেরি ইম্পর্টেন্ট, একটু ভালো করে শুনবেন। আমাদের নতুন প্রজন্ম যারা প্রাইমারি স্কুলে যায় বা হাই স্কুলে যায় বা হায়ার সেকেন্ডারি স্কুলে যায়, আমাদের বরাকের ইতিহাস নিয়ে আমরা 19শে মে পালন করি বলে স্কুল কলেজের স্টুডেন্টরা জানে। আমরা এটা দাবি করব যে প্রাইমারি স্কুল হোক বা হাই স্কুল হোক, ইতিহাসের বইয়ে যেন একটা চ্যাপ্টার ভাষা শহীদ নিয়ে ঢোকানো হয়, সো দ্যাট বরাকের ছাত্রছাত্রীরা বাঙালি হোক, হিন্দি স্পিকিং হোক, মণিপুরি হোক, অসমিয়া হোক, যারাই হোক, আমাদের ইতিহাসটা আসামের কারিকুলামে কেন নেই? আর শুধু ভাষা শহীদের উপরে একটা চ্যাপ্টার না, কিন্তু কাছারি রাজার যে ইতিহাসটা আছে, হ্যাঁ, এটাও আমরা গর্ব করি কিন্তু বরাকে। এরকম না যে কাছারি কিংডম নিয়ে আমরা গর্ব করি না। আজকে আপনারা দেখেছেন কিছুদিন আগে ডিমা হাসাও আর আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করেছিল ভারতীয় জনতা পার্টি। আমরা কোনো গ্রাম লক্ষ্মীপুর থেকে কোনো অবস্থাতেই ডিমা হাসাওয়ে অন্তর্ভুক্ত করতে দিব না, কিন্তু আমরা ওদের হিস্ট্রি নিয়ে গর্ব করি, এটার মধ্যে কোনো দুমত নেই। সো ভাষা শহীদ নিয়েও একটা চ্যাপ্টার হোক এবং কাছারি কিংডম নিয়েও একটা চ্যাপ্টার হোক। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর।